কিরে, কি এমন জরুরি কথা বলবি যে তাফসিরকে বাহিরে পাঠিয়ে দিলি? বোন, আমি তোর কাছে কিছু চাইলে আমাকে দিবি? হুম, অবশ্যই দিব। বল তোর কি চাই। আমাকে ছুঁয়ে বল যে আমি যা চাইবো তাই দিবি। আচ্ছা বাবা, তোকে ছুঁয়ে বলছি, তুই যা চাইবে আমি তোকে তাই দিব। বোন, আমি রাশকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তুই রাশকে আমার করে দে। তুই যদি আমার কাছে আমার জীবনটাও চেয়ে নিতি, তাহলে তো তা দিতেও আমি একবারও ভাবতাম না। সত্যি? হুম। তুই দুনিয়ার বেস্ট বোন, লাভ ইউ সো মাচ। হুম। কিন্তু রাশ তো তোকে ভালোবাসে। আজ থেকে তোকে ভালোবাসবে। আজ থেকে তুই নওরিন আর আমি রাত্রি। যদি রাশ বুঝে যায়? বুঝবে না, চল ড্রেসটা চেঞ্জ করে ফেলি। অতঃপর নওরিন আর রাত্রি নিজেদের ড্রেস অদল বদল করে নিল। আমাকে প্লিজ মাফ করে দিও রাশ। ডায়েরির পাতাগুলো একটা একটা করে উল্টাচ্ছে রাশমিক, আর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ডায়েরির পাতায়। রাশমিক ডায়েরিটা বিছানার উপরে ছুঁড়ে মারল। হঠাৎ কে যেন পেছন থেকে রাশমিককে জড়িয়ে ধরল। রাশমিক পেছন ঘুরে দেখে যে রাত্রি দাঁড়িয়ে আছে। আমার বাবুটা কি করছে? কেন এমন করলো আমার সাথে? কি হয়েছে রাশ? তুমি এভাবে কথা বলছো কেন? আর আমি কি করেছি? আচ্ছা, আমি না হয় বাহিরের মানুষ ছিলাম, কিন্তু নরিন, ও তো তোমার আপন বোন ছিল, তাই না? তাহলে ওর সাথে এমনটা কিভাবে করতে পারলে তুমি? মানে তুমি এসব কি যাতা বলছো? আমি তো নরিন, আমি আবার নিজের সাথে কি করব? আর কত মিথ্যে বলবি রাত্রি? রাত্রি মানে? আমি রাত্রি হতে যাব কেন? রাশ, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই এমন করেছি। ভালোবাসা? ভালোবাসা মানে বোঝো তুমি? ভালোবাসা মানে কি সেটা তুমি যদি বুঝতে, তাহলে এমন করতে পারতে না। আরে ভালোবাসা মানে কি সেটা নরিনের থেকে শিখো। একটা মেয়ে কতটা ভালোবাসলে নিজের বোনের হাতে নিজের ভালোবাসার মানুষকে তুলে দিতে পারে, নিজের বোনের জন্য জীবন দিতে পারে। রাশ প্লিজ এভাবে বলো না। আমি চাইনি নরিনের কোনো ক্ষতি হোক। আজ শুধু তোমার জন্য নরিন আমার থেকে অনেক দূরে। আমি আর চাইলেও ওকে কখনো কাছে পাবো না, কখনো প্রকাশ করতে পারবো না যে ওকে আমি ঠিক কতটা ভালোবাসি। রাশ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। ডোন্ট টাচ মি। রাশ প্লিজ এমন করো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার মতো মেয়েকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমি আর এক মুহূর্তেও তোমার সাথে থাকতে চাই না। আমার ঘেন্না হচ্ছে যে তোমার মতো একটা কাল নাগিনীর সাথে আমি এত দিন থেকেছি, যে কিনা নিজের বোনকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কথাগুলো বলে রাশমিক রাত্রির উত্তরের অপেক্ষা না করে রুম থেকে বেরিয়ে গেল। রাশ প্লিজ আমাকে ছেড়ে যেও না। রাত্রি তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে দেখে যে রাশমিক মেন গেট থেকে বাইরে বেরোচ্ছে। রাত্রি দৌড়ে গিয়ে রাশমিককে পেছন থেকে জড়িয়ে ধরলো। রাশ প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি আর কোনো দিন কোনো ভুল করব না। তোমাকে আর কোনো সুযোগ দেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি যে ভুল করেছ, সে ভুলের কোনো ক্ষমা আমার কাছে নেই। রাশ প্লিজ আমাকে ছেড়ে যেও না। আই কান্ট লিভ উইদাউট ইউ। অ্যান্ড আই ক্যান্ট বি লিভ উইথ ইউ। গুড বাই। কথাটা বলেই রাশমিক নিজের বাইক স্টার্ট দিয়ে চলতে শুরু করলো অন্য এক অজানা উদ্দেশ্যে। রাত্রি ধপ করে বসে পড়ল মাটিতে। ও একদিনে তাকিয়ে আছে রাশমিকের চলে যাওয়ার দিকে। কিছুক্ষণ পর রাশমিককে আর দেখা যাচ্ছে না। রাত্রির চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে ওর, কিন্তু ওর মুখ দিয়ে যেন একটা শব্দও বের হচ্ছে না। 8 ঘন্টা পর 8 ঘন্টায় জার্নি শেষ করে রাশমিক চট্টগ্রাম থেকে রাজশাহী এসে পৌঁছালো। হয়তো কোনো এক নতুন স্বপ্নের খোঁজেই তার রাজশাহী আসা। রাশমিক এক মনে বাইক চালিয়ে যাচ্ছে। এখন তার দরকার একটা ছোট্টখাট্ট থাকার জায়গা, আর রাজশাহী ভার্সিটিতে একটা সিট। রাশমিক রাস্তায় এক পাশে নিজের বাইকটা দাঁড় করিয়ে পকেট থেকে ফোন বার করে কাকে হ্যাঁ যেন ভাই কল বলো, করলো। কোনো সমস্যা হয়েছে হ্যালো। কি? তোর শহরে আমি আমার একটা ছেলেকে পাঠাইছি, ওর একটা থাকার ব্যবস্থা করে দে, আর রাজশাহী ভার্সিটিতে একটা সিট ম্যানেজ করে দে। আচ্ছা, তুমি টেনশন করো না, কাজ হয়ে যাবে।
আর আমি তোমার নম্বরে একটা ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। তুমি ওই ছেলেকে ওখানে চলে যেতে বলো। ওটা আমার ওই বাড়ি, ওর কোনো সমস্যা হবে না। দারোয়ানের কাছে চাবি আছে, নিয়ে নিতে বইলো। ওকে। কথা শেষ করে রাজমিক কলটা কেটে ফোনটা যখন পকেটে রাখতে যাবে তখনই ওর চোখ আটকে গেল সামনের সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটা বাইকের ওপর এবং ওর গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বের হলো। নরিন। রাজমিক যখন বাইকটার কাছে যেতে নিবে তখনই সিগন্যালটা ছেড়ে দিল। বাইকটার পিছু নেবার জন্য ও যখন ওর বাইকে উঠে বাইকটাকে স্টার্ট দিয়ে যেতে নিবে তখন সামনে তাকিয়ে ও আর বাইকটা দেখতে পেল না। এটা কি আমার মনের ভুল ছিল নাকি বাস্তব? ও তো মারা গেছে, তাহলে এখানে আসবে কি করে? না, হয়তো আমি ভুল দেখছি। হঠাৎ রাজমিকের ফোনটা বেজে উঠল। ও নিজের পকেট থেকে ফোনটা বের করে কে কল দিচ্ছে তা না দেখেই কলটা রিসিভ করলো। হ্যালো। ভাই, তোমার ফোনে আমি আমার ফ্ল্যাটের ঠিকানা পাঠিয়ে দিয়েছি, আর রাজশাহী ভার্সিটিতে একটা সিটও ম্যানেজ করে দিয়েছি, যার সব ডিটেলস আমি তোমার ফোনে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা ভাই, আর কোনো দরকার হলে আমাকে ফোন করো। ওকে। রাজমিক কলটা কেটে দিয়ে মেসেজটা বের করে ঠিকানাটা দেখে নিয়ে রওনা দিল ওর নতুন গন্তব্যে। ও এর আগেও কয়েকবার এসেছে রাজশাহীতে, তাই ঠিকানাটা চিনতে ওর তেমন একটা সমস্যা হলো না। অন্যদিকে রাত্রির ঘুম ভাঙলে ও নিজেকে ড্রয়িং রুমের মেঝেতে আবিষ্কার করলো। ওর চোখ মুখ ফুলে গেছে কান্না করতে করতে। আমি এখানে কেন? তাহলে কি কালকে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম? আর রাশ আমাকে একবার কোলে তুলে রুমেও নিয়ে যেতে পারলো না। ও আমাকে ভালোবাসে। আজকে ওকে দেখাচ্ছি মজা। রাশ, রাশ। রাতনিকে ডাকার এক পর্যায়ে রাত্রি কালকে সমস্ত ঘটনা মনে পড়ে গেল আর ওর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। কেন রাশ, কেন কেন আমাকে এভাবে একা করে দিয়ে চলে গেলে? তোমাকে তো নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। এটাই কি আমার অপরাধ ছিল? আচ্ছা রাশ কি করে সব কথা জানলো? ওর তো এগুলো জানার কথা না। তাহলে কি করে? আমার ডায়েরি। রাত্রি তাড়াতাড়ি ফ্লোর থেকে উঠে দৌড়ে রুমে চলে গেল। রাত্রি রুমে ঢুকে দেখে ওই ডায়েরিটা বিছানার উপর পড়ে আছে। রাত্রি ডায়েরিটা হাতে নিয়ে পাতাগুলো উল্টাতে থাকে। ডায়েরিতে পড়া আশমিকের চোখের পানি এখনও পুরোপুরি শুকায়নি। ধুর, আমার এই ছোট্ট একটা বদভ্যাসের জন্য আজকে আমি রাশকে হারালাম। রাত্রি পুরো ডায়েরিটা ছিঁড়ে ফেললো, তবুও যেন ওর রাগটা কিছুতেই কমছে না। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে পাশের টেবিলে থাকা ফুলদানিটা হাতে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার দিকে ছুঁড়ে মারল এবং আয়নাটা গুঁড়ো গুঁড়ো হয়ে মেঝেতে পড়ে গেল। আচ্ছা রাশ কি পুরোটা পড়েছিল? তাহলে তো ও এটাও জেনে গেছে যে আমি কে। আর নওরিন? না, এটা হতে পারে না। আর ও যদি জেনেই যেত তাহলে কালকে বলতো না যে নওরিন আমার জন্য মারা গেছে। রাশ, তুমি শুধুই আমার, আমি তোমাকে অন্য কারো হতে দেব না। দরকার হলে 6 মাস আগে যেটা করিনি এখন করব সেটা। এতদিন তুমি আমার ভালোবাসা দেখেছ, আজ থেকে তুমি এটাও দেখে নাও যে নিজের ভালোবাসাকে কাছে পাওয়ার জন্য এই রাত্রি কি কি করতে পারে। রাত্রি নিজের ফোনটা হাতে নিয়ে কাকে যেন কল করলো। হ্যালো। জি ম্যাম। একটা বাইকের নাম্বার নোট করো, MW0247। এই বাইকটা কোথায় আছে, কিভাবে আছে, সব খবর আমার চাই 1 ঘন্টার মধ্যে। আচ্ছা ম্যাম। রাত্রি কলটা কেটে দিয়ে নিজের জামা কাপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। 1 ঘন্টা পর রাত্রি ফোনে ওই নাম্বার থেকে একটা কল আসলে রাত্রি কলটা রিসিভ করলো। বলো। ম্যাম, বাইকটা এখন রাজশাহীতে আছে, আর বাকি সব ডিটেলস আমি আপনার ফোনে পাঠিয়ে দিচ্ছি। ওকে। রাত্রি কলটা কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বেরিয়ে রাত্রি নিজের ফোন চেক করে দেখলো সমস্ত ডিটেলস ওর ফোনে এসে পড়েছে, যেটা দেখে রাত্রি অট্ট হাসিতে ফেটে পড়ল। আই অ্যাম কামিং মাই ডিয়ার লাভ। এতদিন তুমি আমার ভালোবাসার দিকটা দেখেছ, এবার না হয় আমার আসল রূপটাই দেখে নাও। রাত্রি নিজের ফোন থেকে কাকে যেন কল করলো। হ্যালো। জি ম্যাম। গাড়ি নিয়ে এসো, আমি বেরোবো। আর সবাইকে প্রস্তুত থাকতে বলো, নিউ গেম উইল স্টার্ট ভেরি সুন।
ওকে ম্যাম। রাত্রি নিজের ব্যাগটা হাতে নিয়ে বাসার বাইরে মোট 19টি গাড়ি দাঁড়িয়ে আছে রাত্রির জন্য। আর প্রত্যেক গাড়ির পাশে দাঁড়িয়ে আছে মোট 8 জন কালো স্যুট পরা লোক, যাদের মধ্যে অনেক মেয়েও আছে। আর সবার হাতেই আছে প্রিলোডেড গান। রাত্রি গাড়ির সামনে যেতেই একজন লোক রাত্রির হাত থেকে ব্যাগটা নিয়ে নিল এবং অন্য একজন লোক গাড়ির গেট খুলে দিলে রাত্রি গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলতে শুরু করলো রাজশাহীর উদ্দেশ্যে। হয়তো এখান থেকেই শুরু আরেকটি নতুন অধ্যায়। পরের দিন সকালে রাজমিক রেডি হচ্ছে ভার্সিটি যাবার জন্য। রেডি হয়েও নিজের বাইক নিয়ে রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাবে এমন সময় দুটো ছেলে এসে ওর বাইকের সামনে দাঁড়ালো। কি হলো ভাইয়া, বাইকের সামনে এসে দাঁড়ালেন কেন? তোর বাইকটা একটু দিত চালাবো। যদি না দেই? তুই দিবি, তোর ভাব দিবি। জানিস আমরা কে? না তো ভাইয়া, তোমরা কে? আমরা এই ভার্সিটির প্রেসিডেন্টের লোক। তা কি নাম তোমাদের প্রেসিডেন্টের? কাশ। ও, আমাদেরকে না করার ক্ষমতা এই ভার্সিটির কারণেই। কিন্তু আমার আছে। এখন সামনে থেকে সরো। না আসলে কি করবি? শোন, একটা কথা বলি তোদের। কাজ ছেড়েছি, কিন্তু ক্যারেক্টারটা কিন্তু আগের মতোই আছে। তাই ভদ্রভাবে বলছি, সামনে থেকে সর। না সরব না। রাজমিক বাইকে বসেই প্রথম ছেলেটার গালে সজোরে একটা থাপ্পড় মারল এবং ছেলেটা মাটিতে পড়ে গেল। ওর ঠোঁট বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তুই কি নিচ থেকে সরবি, নাকি তোকে আমি সরতে সাহায্য করব? দাঁড়া, আজই তোর ব্যবস্থা করছি। কথাটা বলে দ্বিতীয় ছেলেটাও প্রথম ছেলেটাকে মাটি থেকে উঠিয়ে ওখান থেকে চলে গেল। ওরা চলে গেলে রাজমিক ওর নিজের বাইক নিয়ে চলে এলো পার্কিং এরিয়ায়। বাইক পার্ক করে রাজমিক যখন বাইক থেকে নামতে যাবে তখনই পেছন থেকে একটা হাত এসে ওর বাইকের চাবিটা খুলে নিল। রাজমিক পেছনে তাকিয়ে দেখে সাদা পাঞ্জাবি পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে আর ওর পিছনে ওই দুটো ছেলে। রাজমিক বাইক থেকে নেমে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। কি হলো ভাই, চাবি নিলেন কেন? তুই আমার ছেলেদের মারার সাহস কোথায় পেলি? তুই জানিস আমি কে? কে ভাই আপনি? আমি আকাশ মাহমুদ, এই ভার্সিটির প্রেসিডেন্ট। ও, না বললে জানতাম না। এখন চাবিটা দিন, ক্লাসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তোর চাবি তো আর পাবি না। এখন থেকে এই বাইকটা আমার। চাবিটা কি ভদ্রভাবে দিবেন, নাকি আমি অভদ্রভাবে নিব? তোর এত সাহস আসে কোথা থেকে? হ্যাঁ, বেশি উড়িস না, ডানা সেটে দেব কিন্তু। তখন না থাকবে ঘরের আর না থাকবি বাইরের। তাই? হাসছিস কেন? মজা পেলাম অনেক। আচ্ছা, হাসি তামাশা অনেক হলো, এখন চাবিটা দে। না দিলে কি করবি? আকাশের কথাটা শেষ হতে না হতেই রাজমিক আকাশের বুকে সজোরে একটা লাথি মারে এবং আকাশ মাটিতে পড়ে যায়। আকাশের হাত থেকে চাবিটা ছিটকে একটু সামনে গিয়ে পড়ল। রাজমিক চাবিটা উঠিয়ে আকাশ সামনে গিয়ে বসে পড়ল। দেখলি তো কি করলাম। আজকে শুধু লাথি মারলাম, পরের বার জান নিয়ে নিব। তোর কোনো বাপ এসে তোকে বাঁচাতে পারবে না, কথাটা যেন মাথায় থাকে। কথাটা বলেই রাজমিক ওখান থেকে উঠে ক্লাসে চলে এলো। আমার ফোনটা দে। আকাশ ফোনটা হাতে নিয়ে কাকে যেন কল করলো। হ্যালো ভাই। বল। ভাই, ভার্সিটিতে একটা সমস্যা হয়েছে। আবার কি হয়েছে? ভাই, একজনকে মারতে হবে। আমার গায়ে হাত তুলেছে। তোর মার? ভাই, হাত পা ভাঙার হলে তো আমিই মারতাম, কিন্তু জানে মারতে হবে, তাই আমি তোমাকে ফোন দিলাম। আচ্ছা, আমি আসছি। আচ্ছা ভাই। রাত্রির গাড়ি এসে থামলো রাজমিকের ফ্ল্যাটের সামনে। রাত্রি গাড়ি থেকে নেমে পড়লো আর ওর সাথে বাকি সবাইও নামলো। তোমরা দাঁড়াও, আমি ভিতরে যাচ্ছি। কথাটা বলে রাত্রি ভেতরে চলে গেল। রাত্রি ভেতরে গিয়ে দেখে ফ্ল্যাটে তালা ঝোলানো। ও ওখানে আর না দাঁড়িয়ে বাইরে চলে আসলো। রাশের লাস্ট লোকেশন চেক করো। ওকে ম্যাম। ডু ইট ফাস্ট। কিছুক্ষণ পর ম্যাম, স্যারের লাস্ট লোকেশন রাজশাহী ভার্সিটিতে দেখাচ্ছে। ওকে, লেটস গো। রাত্রি সহ বাকি সবাই গাড়িতে উঠে বসলে ওদের গাড়ি চলতে শুরু করে রাজশাহী ভার্সিটির উদ্দেশ্যে। রাজমিক ক্লাসে বসে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু স্যার এখনও আসছে না। তাই ওর বিরক্ত হয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে ক্যাম্পাসটা একটু ঘুরে ঘুরে দেখছিল। তখনই ওর সামনে একটা ছেলে এসে দাঁড়ালো এবং ধীরে ধীরে অনেকগুলো লোক এসে রাজমিককে ঘিরে ধরলো। কি হলো,
এভাবে সামনে এসে দাঁড়ালেন কেন? শুনলাম নাকি তুই আকাশকে মেরেছিস। হুম, মেরেছি তো। মুখে মুখে তর্ক করেছিস কেন? মরতে চাস? তুই আমাকে মারবি? হা হা হা। তুই চিনিস আমি কে? না তো, কে তুই? আমি নাবিল, জোকার কিংয়ের গ্যাংয়ের লোক। তাই নাকি? তা তোদের গ্যাং লিডারের নাম কি? তাফসির আর মাহিম। কেন? ওদের নাম্বার আছে তোর কাছে? হুম, আছে, থাকবে না কেন? কল দে, কথা বলবো। কি কথা বলবি? আমার প্রাণ ভিক্ষে চাইবো। হাহাহাহা। তোর কি মনে হয় তুই চাইবি আর ওরা তোকে দিয়ে দেবে? দেখা যাক কি হয়। এখন কল দে। নাবিল পকেট থেকে নিজের ফোনটা বের করে তাফসিরের নাম্বারে কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পরে তাফসির কলটা রিসিভ করলো। হ্যাঁ নাবিল বল। ভাই, তোমার সাথে একজন কথা বলবে। কে কথা বলবে? রাজশাহী ভার্সিটির একটা ছেলে। আচ্ছা দে। নাবিল ফোনটা রাজমিকের দিকে এগিয়ে দিল। কেমন আছিস তাফসির? ভাই, হুম, তুমি রাজশাহী ভার্সিটিতে কি করছো ভাই? সে অনেক কথা, দেখা হলে না হয় বলবো। এখন যার জন্য কল দিলাম সেটা শোন। হ্যাঁ ভাই বলো। তোর এই নাবিল আমাকে মারতে এসেছে। এখন ওকে কি করব বল? মারবো নাকি ছেড়ে দিব? তুমি যদি না মারো তাহলে আমি মেরে দিব শিওর। এখন তুমি যেটা ভালো বুঝো সেটা করো। তাহলে মেরেই দেই, কি বলিস? আরামসে। কিন্তু আমার কাছে তো এখন গান নেই, কি দিয়ে মারি বলতো? নাবিলের কাছে ফোনটা দাও, আমি ওকে বলে দিচ্ছি। নাবিল হা করে তাকিয়ে আছে রাজমিকের দিকে। ও হয়তো ভাবতেও পারেনি যে এখানে এমন কিছু হবে। রাজমিক নাবিলের দিকে ফোনটা এগিয়ে দিলে নাবিল ফোনটা নিয়ে কানে দিল। কিছুক্ষণ পর নাবিলের হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল এবং ও হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। নাবিল কোমর থেকে নিজের গানটা বের করে রাজমিকের দিকে এগিয়ে দিল। রাজমিক গানটা হাতে নিয়ে নাবিলের কপালে ঠিক মাঝ বরাবর তাক করলো। ভয় পাস না, তোকে আমি মারবো না। যা, তোকে মাফ করে দিলাম। পরের বার এমন ভুল করার আগে 100 বার ভাববি। সরি ভাই, আর কোনোদিন এমন ভুল হবে না। এই আমি যদি আগে রাশমিক হতাম তাহলে হয়তো তুই নিজের ভুল স্বীকার করার সময়টাও পেতি না। যাই হোক, ভালো থাকিস। রাজমিক যখন ওখান থেকে চলে আসতে যাবে তখনই কোথা থেকে যেন একটা গুলি এসে লাগলো নাবিলের মাথায়, আর ওর নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। রাজমিক চারপাশে তাকিয়ে দেখতে থাকে কোথা থেকে এবং কে গুলিটা করলো। হঠাৎ রাশমিকের চোখ আটকে গেল ভার্সিটির গেটের দিকে। ও অবাক হয়ে তাকিয়ে আছে সেদিকে। হয়তো রাশমিক এমন কিছুর কল্পনাও করতে পারেনি। ভার্সিটির গেট দিয়ে একে একে মোট 19টা গাড়ি ভেতরে প্রবেশ করলো এবং সবগুলো গাড়ি এসে থামলো রাজমিকের সামনে। সবার সামনের গাড়িটা থেকে একটা মেয়ে নেমে দৌড়ে গিয়ে রাজমিককে জড়িয়ে ধরলো এবং রাজমিকও ওকে জড়িয়ে ধরলো। ভার্সিটির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। কিরে যারা, তুই বাংলাদেশে আসলি কবে? এই তো আজকে এলাম হঠাৎ কি মনে করে? আমার সোনা বাবুটার সাথে দেখা করতে। কি ফাজলামি করছিস সবার সামনে? ওলে ওলে, আমার সোনা বাবুটা দেখে রাগ করে। রাগ করার মতো কাজ করলে কি রাগ করবো না নাকি? তোকে ভালোবাসি এইটাই আমার দোষ। গত 4 বছর ধরে বলে আসছি আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই ওই নৌরিনের মাঝে কি দেখেছিস আল্লাহই ভালো জানে। জানি না, দেখছি, তবে ওকে খুব ভালোবাসি। আমাকেও একটু বাস, রাতে আমাকে আর দিনে ওকে, তাহলেই হবে। কি সব যাতা বলছিস? আরে আমি তো মজা করলাম। তারপর বল, তোর নওরিন এখন কোথায়? জানি না। মানে? সে অনেক কথা, এখানে বলা সম্ভব না। চল আগে একটা রেস্টুরেন্টে যাই, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা চল। হুম কিন্তু তোর এই সেনাবাহিনীর দলকে কি করবি? আমারটা সেনাবাহিনীর দল, আর তোরটা কি? আমি আর এখন গ্যাংস্টার নেই, ভালো মানুষ হয়ে গেছি। জানা আছে, কত ভালো হইছস। যদি আগে রাশমিকি হতাম তাহলে আর ওই ছেলেটাকে তোর মারতে হতো না, আমি ওর দিয়ান্ট করে দিতাম। তোর কথার আগা মাথা কিছুই বুঝতেছি না, একটু বুঝাইয়া বল প্লিজ। আরে এত কথা এখানে কিভাবে বলবো? চল তোর বাসায় যাব, ওইখানে সব বলবি। আমার বাসায় তোকে নিব কেন? তুই আমাকে এভাবে বলতে পারলি? এই
কাঁদিস না, ছিচকাঁদুনি মেয়ে। আমি ছিচকাদুনে? আচ্ছা চল চল বাসায় যাই, তাও কাঁদিস না প্লিজ। এই তো গুড বয়, চল। কুত্তি একটা। এই তুই কি বললি? কই কিছু না তো। না কিছু না, একটা কথা বলছিস, আমি শুনেছি। বলছি চল বাসায় যাই। ও চল। তুই না বললি তোর অনেক ক্ষুধা লাগছে? পরে খেয়ে নিব, আগে তোর বাসায় চল। আচ্ছা চল। অতঃপর ওরা ভার্সিটি থেকে বেরিয়ে রওনা দিল রাসমিকের বাসার উদ্দেশ্যে। প্রায় 40 মিনিট পর ওরা বাসায় পৌঁছালো। যারা গাড়ি থেকে নেমে হনহন করে চলে গেল রাসমিকের ফ্ল্যাটের সামনে, যা রাসমিকের কাছে কিছুটা অবাক লাগলো। ও কি করে আমার ফ্ল্যাট চিনলো? ওর তো চিনার কথা না। কি রে, কি ভাবছিস? আয় তাড়াতাড়ি। না কিছু না, এই তো আসছি। রাসমিক গিয়ে গেটের তালা খুলে দিলে যারা ভেতরে ঢুকে পড়ে। যারা ভেতরে গিয়ে একটা সোফায় বসে পড়ল। এখন বল সব কাহিনী। তার আগে বল, তুই কি করে জানলি যে আমি এখানে আছি? মালয়েশিয়ার কুইনের কাছে যদি এই প্রশ্ন করিস তাহলে কিভাবে হবে বল? তোর ঠিকানা বের করা আমার কাছে দুধ ভাত, বুঝলি আমার জোকার কিং। হুম আচ্ছা এবার তো বল, আর তর সইছে না। হুম। অতঃপর রাসমিক যারাকে প্রথম থেকে ঘটে যাওয়া সবকিছু এক এক করে খুলে বলল। এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিচ্ছু জানালি না? আমি এতটাই পর হয়ে গেলাম? আরে তেমন কিছু না, আসলে খেয়াল ছিল না এত সব ঝামেলার মধ্যে। এখন কি করবি? নৌরিনকে কোথায় খুঁজবি? আর রাত্রি বা কোথায়? রাতের কোথায় তা জানি না, তবে এতটুকু জানি যে আমার নরিন এই শহরে আছে। এতটা শিওর কিভাবে হচ্ছিস? আমি নরিনকে দেখেছি তাই। কোথায় দেখেছিস? এখানে একটা সিগন্যালের বাইকে বসেছিল, আমি ওর কাছে যাওয়ার আগেই ও চলে গিয়েছিল, তাই আর তখন দেখা হয়নি। তবে ওকে তো আমি খুঁজে বের করবই, এনি কস্ট। আমি আছি তোর পাশে। তোকে অসংখ্য ধন্যবাদ। মেনশন নট মাই ডিয়ার জান। ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁই ছুঁই। কথা বলতে বলতে ওদের কারোরই খেয়াল নেই যে কখন এত রাত হয়ে গেল। হঠাৎ বাসার কলিং বেলটা বেজে উঠল। রাসমিক এবং যারা দুজনে কিছুটা অবাক হলো, কারণ এত রাতে তো কারোর আসার কথা নয়। এত রাতে কে এলো বলতো? জানি না। আচ্ছা একটু সাবধানে। চল। রাসমিক আর যারা ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। রাসমিক দরজাটা খুলে সামনের দিকে পিস্তল তাক করে দেখে যে তাফসির আর মাহিম দাঁড়িয়ে আছে। রাসমিককে দেখার সাথে সাথে তাফসির আর মাহিম ওকে জড়িয়ে ধরল। কিরে তোরা এখানে কিভাবে এলি? গতকাল কথা হবার পরে তোমাকে না দেখে আর থাকতে পারলাম না, তাই প্রাইভেট জেট নিয়ে চলে এলাম। বাসা চিনলে কিভাবে? ভাই ভালো মানুষ হয়ে মনে হয় মাথার বুদ্ধিটা সাধারণ মানুষের মতো হয়ে গেছে। আমাদের কারো ঠিকানা বের করতে সময় কবে লেগেছিল ভাই? তা যা বলছিস, আজকাল আর এত মারপ্যাচ বুঝি না, খুব অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলি। সেটা তো বোঝাই যাচ্ছে। ভাই নওরিন কোথায়? নেই। নেই মানে? তোদেরকে এই নেইয়ের মানে বলতে বলতে আমি পাগল হয়ে যাব। একটু আগে বললাম যারাকে, এখন আবার তোরা হাজির। যারাকে বলছো মানে? যারা আপু এখানে আসবে কিভাবে? কেন আসতে পারি না? আরে আপু তুমি কখন কিভাবে এলে? এই তো গতকালকে এলাম, অনেক দিন পর দেখা হলো তোদের সাথে। আয় একটু হাত করি আমার ভাইগুলোর সাথে। ওহ ফুলটুসি, ভাই না জান বলো জান। চুপ অসভ্য। ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? কে ভাবি আর কিসের ভাবি? রাস যদি তোদের ভাই হয় তাহলে রাসের বউ তো তোদের ভাবিই হবে, তাই না? না হ্যাঁ। ভাইয়ের বউ তো নওরিন, তুমি কিভাবে হলে? নরিন তো ছিল, এখন আর নেই। আর রাসের ভবিষ্যৎ বউ তো আমি। মরিচিকা নিয়ে বুক বেঁধো না যারা। নরিন শুধু ছিল না, আমার লাইফে সবসময় নরুনই থাকবে। দেখা যাবে মাই ডিয়ার রাস। আচ্ছা বাদ দাও ওইসব কথা, এখন কি ভেতরে আসতে দিবা নাকি বাহিরে দাঁড়িয়ে থাকবো? কথা বলতে বলতে ভুলে গেছে, আয় ভিতরে আয়। অতঃপর তাফসির আর মাহিম ভিতরে চলে গেল। ভাই কি রাজশাহী ভার্সিটিতে ভর্তি হয়েছো নাকি? নরিনকে খোঁজার এটাই সবচেয়ে ভালো রাস্তা মনে হলো আমার কাছে।
তাহলে ভাই এখন থেকে তুমি এখানে, হ্যাঁ আমরাও আছি আমাদের ভাবিকে খোঁজার কাজে। আরে তার দরকার হবে না, তোরা বরং গ্যাংয়ের কাজে মন দে। গ্যাং সেটা তো থাকবেই, তবে আজ থেকে আমরা না, তুমি হবে সেই পুরনো জোকার কিং, আর আমরা হব তোমার ছায়া। কিন্তু আমি আর এই পথে ফিরতে চাই না। আমি নৌরিনকে একজন সাধারণ মানুষ হয়ে খুঁজতে চাই। আচ্ছা ভাই, নওরিনের কি হয়েছে আমাদের একটু খুলে বলো তো। অতঃপর রাজনিক ওদের সব কিছু খুলে বলল। আচ্ছা ভাই, এতদিন তো ভালো মানুষ হয়ে বাঁচলে, দেখলে তো দুনিয়ায় ভালো মানুষদের কোনো দাম নেই। এখানে যার ক্ষমতা আছে সেই রাজা। এবার না হয় সেই পুরনো জোকার কিং হয়ে নওরিনকে খুঁজে দেখো, পাও কি না। আমি সবই জানি, কিন্তু কোনো কিন্তু না ভাই, আমরা আবার সেই পুরনো জোকার কিংকে ফেরত চাই। আচ্ছা, আমি ভেবে দেখব। এবার তোরা যা, ঘুমিয়ে পড়, রাত তো অনেক হলো। তুমিও ঘুম দাও ভাই। অতঃপর ওরা ঘুমোতে চলে গেল। রাশমিক এক রুমে, জারা এক রুমে, আর মাহিম তাপসির এক রুমে। পরের দিন সকালে রাশমিক রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। রাশমিক নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখে যারা, মাহিম আর তাপসির রেডি হয়ে সোফায় বসে আছে। কিরে, তোরা রেডি হয়ে বসে আছিস কেন? কোথাও যাবি নাকি? ভার্সিটিতে যাব। মানে আজ থেকে আমরা তোমার সাথেই থাকবো, তুমি যেখানে আমরা সেখানে। আচ্ছা চল। অতঃপর রাশমিক, তাপসির, মাহিম আর যারা বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় 50 মিনিট পর ওরা ভার্সিটিতে পৌঁছালো। ভার্সিটিতে ঢুকে ওরা শহীদ মিনারের সামনে গিয়ে বসলো। কিছুক্ষণ পর ওদের সামনে প্রায় 10টা কালো গাড়ি এসে থামলো। ধীরে ধীরে গাড়িগুলো থেকে মোট 40 জন কালো স্যুট পরা লোক নিচে নামলো। সবার হাতেই আছে প্রিলোডেড গান। ওদের মধ্যে একজন লোক এসে রাশমিকের সামনে দাঁড়ালো। এখানে রাশমিককে প্রেজেন্ট প্লিজ। আপনার সাথে বস কিছু কথা বলবে। কোন বস? কিসের বস? কোথাকার বস? দুবাই ডন, ডেভিল কিং। ও আচ্ছা, তা আমার সাথে কি কথা হবে? সেটা গেলে জানতে পারবেন, এখন চলুন। ওকে, লেটস গো। ভাই, একা একা যাওয়ার দরকার নেই, আমরাও যাব। আরে তার দরকার হবে না, তোরা থাক, আমি বরং দেখে আসি। রাশ, দাঁড়াও, আমি ওর সাথে ফোনে কথা বলে নেই আগে। আরে গাইস, সামান্য একটা বিষয় নিয়ে এত হাইপার হওয়ার কি আছে? আমি জাস্ট যাব আর চলে আসবো। কি বলছো তুমি এইসব? তুমি যদি তোমার কোনো বিপদ হয় তখন? আরে হবে না কোনো বিপদ। রাশমিক ওদের সাথে গাড়িতে উঠে গেল। গাড়িতে ওঠার পরে ওরা একটা কালো ফিতা দিয়ে রাশমিকের চোখ বেঁধে দেয়। গাড়ি চলতে শুরু করলো অজানার উদ্দেশ্যে। অন্যদিকে যারা ডেভিল কিং এর নাম্বারে কল দিচ্ছে। কিছুক্ষণ রিং হবার পরে কলটা রিসিভ হলো। হ্যালো নীল। আরে মালয়েশিয়ার কুইক নাকি? তা কি মনে করে এই অদমকে কল করলে? তোমার লোকেরা আমার বরকে তুলে নিয়ে গেছে, ওর শরীরে যেন কোনো আঁচড় না লাগে। সরি বাডু, আই কাম টু এভরিথিং। সে যদি ভুল করে থাকে তাহলে শাস্তি সে অবশ্যই পাবে। তুমি কিন্তু ভুল করছো নীল, আমাকে কিন্তু তুমি খুব ভালো করেই চেনো। আমার বরের যদি কিছু হয় তাহলে আমি সব তছ নচ করে দিব। কুল ডাউন বেবি, বেস্ট অফ ফল দ্য বেস্ট, গুড বাই। নীল কলটা কেটে দিল। তাফসির ওর পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করলো। হ্যালো। হ্যাঁ ভাই বলো। একটা গাড়ির নাম্বার নোট করো, KL0247। এই গাড়িটা এখন কোথায় আছে আর কোন দিকে যাচ্ছে তা আমাকে জানাও ইমিডিয়েটলি। ওকে ভাই, আমি ওই বাড়ির লোকেশন তোমার ফোনের সাথে কানেক্ট করে দিয়েছি। ওকে, ডু ইট ফাস্ট। ওকে। আমি গ্যাংয়ের সবাইকে জানিয়ে দিচ্ছি, আর যারা আপু তুমি তোমার গ্যাংয়ের লোকদের প্রস্তুত থাকতে বলো। ওকে। কিছুক্ষণ পর তাফসিরের মোবাইলে একটা নোটিফিকেশনের আওয়াজ আসে। তাফসির মোবাইলটা অন করে দেখে যে ওই গাড়ির লোকেশন ওর ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে এবং গাড়িটা ধীরে ধীরে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে ভার্সিটির ভেতরে প্রায় 50টা কালো গাড়ি এসে থামলো। তাফসির, জারা আর মাহিম গাড়িতে উঠে গেলে গাড়ি চলতে শুরু করে ঢাকার উদ্দেশ্যে। 7 ঘন্টা পর রাশমিক বুঝতে পারলো যে গাড়ি থেমে গেছে। একজন লোক ওর হাত ধরে গাড়ি থেকে নামালো।
গাড়ি থেকে নামিয়ে ওকে ধরে ধরে কোথাও যে নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে তার চোখ বাঁধা থাকার কারণে ও বুঝতে পারছে না। কিছুক্ষণ হাঁটার পর এক জায়গায় গিয়ে ওরা থেমে গেল এবং তার কিছুক্ষণ পর একজন রাশমিকের চোখের বাঁধন খুলে দিল। চোখের বাঁধন খুলতেই রাশমিকের চোখে হঠাৎ একটা আলোর রেখা এসে পড়ল। ও হাত দিয়ে চোখ ঢেকে ফেলে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে রাশমিক ওর চোখের উপর থেকে হাতটা সরিয়ে সামনে তাকিয়ে দেখে কালো জ্যাকেট পরা একটা লোক চেয়ারে বসে আছে, আর তার একটু পিছনে দাঁড়িয়ে আছে আকাশ। আকাশকে দেখে রাশমিকের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। রাশমিক চারিদিকে নিজের চোখ বুলিয়ে ওর অবস্থানটা আবিষ্কার করতে চাইল, কিন্তু পারল না। হঠাৎ রাশমিকের সামনে বসে থাকা লোকটা দাঁড়িয়ে গেল এবং রাশমিকের পাশে গিয়ে ওর কাঁধে হাত রাখলো। রাশমিক লোকটার হাতের দিকে একবার তাকিয়ে আবার ওই লোকটার দিকে দৃষ্টি জ্ঞাপন করলো। তারপর কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। তা তোমার কি খবর ভাইয়া? একমাত্র নীল ভাই আমাকে তুই করে বলে, এছাড়া কেউ কখনো আমাকে আপনি ছাড়া অন্য কিছু বলার সাহস পায়নি। আর তুই প্রথম দেখাতেই আমাকে তুই বলে সম্বোধন করলি। আজ পর্যন্ত কেউ আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়নি, আর তুই তো প্রথম দেখাতে আমার কাঁধে হাত দিয়ে দিলি। এখন তোকে কি শাস্তি দেওয়া যায় বল? তুই দিবি আমাকে শাস্তি? কথাটা বলেই লোকটি অট্ট হাসিতে মেতে উঠল। রাশমিক ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে। হঠাৎ লোকটার সামনের টেবিলে থাকা একটা গান হাতে নিয়ে রাশমিকের কপালের ঠিক মাঝ বরাবর তাক করলো। যদি এই টিকারটা একবার চেপে দেই তাহলে তোর ওই আত্মাটাও তোর দেহ ত্যাগ করার আগে আমার কাছে পারমিশন নেবে, আর তুই কি না আমাকে শাস্তি দিবি? হা হা হা, জানিস এর আগে এমন মজার জোকস আমি লাইফে কখনো শুনিনি। আমার কাছে অনেক সময় আছে, আর এই হাসি ঠাট্টা তো চলবেই, তাই না? আচ্ছা, আরেকটা মজার জোকস আছে, শুনবি? জোকস বলবি? আচ্ছা বল বল, আমার কাছেও অনেক সময় আছে। আজকে তোর সব জোকস শুনবো আমি। বল বল, কি জোকস? তুই নীলের সাথে কতদিন ধরে আছিস? 6 মাস। কেন? আমি যদি বলি তাহলে তোর ওই নীল ভাই তোকে মারার জন্য একবারের জায়গায় দুইবার ভাববে না, জানিস? হা হা হা, এই এত মজার মজার জোকস তুই কোথায় পাস? হ্যাঁ, এটা জোকস ছিল না, এটা সত্যি। ও তাই নাকি? আচ্ছা, তা নীল ভাই আমাকে কখন মারবে, আজকে নাকি কালকে? তোর নীল ভাইকে কল দিয়ে ফোনটা আমার কাছে দে। কেন, দিলে কি হবে? তোর কি মনে হয় নীল ভাই তোর কথাই দুবাই থেকে এখানে চলে আসবে? হা হা হা। সেটা না হয় দেখতেই পাবি, এখন কলে তাড়াতাড়ি। রাশমিকের কথা মতো লোকটা নীলের নাম্বারে কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পরে কলটা রিসিভ হলো। লোকটা ফোন রাশমিকের দিকে এগিয়ে দিল। হ্যালো। তোর লোকের আমাকে তুলে এনেছে। আচ্ছা, কি যেন নাম তোর? তোহা? আর হ্যাঁ, তোর ওই তোহা নাকি ও আমার কাঁধে হাত দিয়েছে। এখন ওকে কি করব? মারবো নাকি ছেড়ে দিব? ওকে, এই নে, তোর ভাই তোর সাথে কথা বলবে। তোহা ফোনটা রাশমিকের কাছ থেকে নিয়ে নিজের কানে ধরলো। হ্যাঁ ভাই, বলো। ওকে, তুই কিছু করিস না, আমি দেশে আসছি, আমি নিজের হাতে মারবো। আচ্ছা ভাই। তোহা কলটা কেটে দিল। ফোনটা নিজের পকেটে রেখে রাশমিকের কলার চেপে ধরলো। তোর এত বড় সাহস, তুই ভাইকে তুই করে বলিস? তাহলে কি আপনি করে বলবো? ভাই না, আমাকে মেরে ফেলবে যদি তুই বলিস, কিন্তু ভাই তো বললো তোকে নিজের হাতে মারবে। আচ্ছা, দেখা যাক কি হয়। কয়েক ঘন্টা পর যে মরে যাবে, তার মুখে এত হাসি আসে কোথা থেকে? এত আমি বুঝি না। কে মরবে আর কে বাঁচবে সেটা তো সময় বলবে। এখন বলতো এই জায়গাটার নাম কি? হাতির ঝিল। ও আচ্ছা, আমার খুব ক্ষুধা লাগছে, যা কিছু খাবার নিয়ে আয় আমার জন্য। এখানে তোকে জামাই আদর করার জন্য আনা হয়নি, তোকে এখানে আনা হয়েছে মারার জন্য। ও আচ্ছা, বুঝলাম, কিন্তু কি জন্য মারতে চাস সেটা তো এখনো জানতে পারলাম না, একটু খুলে বলতো। তুই আকাশের গায়ে হাত তুলেছিস, সেই জন্য রে। সেজন্য তোরা এত কষ্ট করলি? আহারে, আমারে বলতি আমি নিজে চলে আসতাম। আচ্ছা, তুই কি কোনো গ্যাংস্টার? আগে সেটা বলতো। না তো, কেন? তাহলে এত বড় বড় কথা বলছিস কিভাবে আমায়? সময় হোক জানতে পারবি। অন্যদিকে প্রায় 3 ঘন্টা হতে চলতো তাফসির
মাহিম আর যারা জ্যামের মাঝে বসে আছে। রাস্তা সংকরণের কাজ চলছে বলে একটা লেন দিয়ে সকল গাড়ি চলাচল করছে, তাই যে রাস্তা অতিক্রম করা চায় 20 মিনিট, সেই রাস্তা অতিক্রম করতে সময় লাগছে 2 ঘন্টা। নীল নিজের প্রাইভেট জেট দিয়ে বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি করে চলে আসলো হাতির ঝিল, যেখানে রাজমিককে আটকে রাখা হয়েছে। নীলের গাড়ি হাতির ঝিলে এসে থামলো। ও গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। রাজমিক আর তোহা ভেতরে বসে কথা বলছিল। নীলকে দেখে তোহা বসা থেকে দাঁড়িয়ে পড়লো এবং নিজের চেয়ারটা নীলের দিকে এগিয়ে দিল। নীল চেয়ারে বসে কোমর থেকে গানটা বের করলো। তারপর তোর কাঁধে হাত দিয়েছে বলে তুই ওকে মারবি? এত বড় সাহস হয়ে গেল তোর? ভাই আমার কথা বাদ দাও তো, ও তোমাকে কিভাবে তুই করে বললো? তোহার কথাটা শুনে নীল চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং সাথে সাথে গুলি করে দিল। তাফসিরদের গাড়ি এসে থামলো হাতের ঝিলে। তাফসির, মাহিম এবং যারা গাড়ি থেকে নেমে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে পারিপার্শ্বিক অবস্থা বোঝার চেষ্টা করছে। এক পর্যায়ে যে গাড়িতে করে রাজমিককে আনা হয়েছিল সেই গাড়িটা তাফসিরের চোখে পড়লো এবং তাফসির সহ বাকি সবাই ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেল। ওরা যখন গাড়ির কাছাকাছি পৌঁছে গেল তখনই একটা বিকট গুলির আওয়াজ ওদের কানে ভেসে আসলো। ওরা একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ মাহিমের চোখ আটকে গেল গেটের দিকে এবং মাহিম ধপ পাটিতে বসে পড়ল। ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তবে এটা দুঃখের কান্না নয়, সুখের কান্না, কারণ গেট দিয়ে রাজমিক বেরিয়ে আসছে আর ওর সাথে আছে নীল। মাহিম তাড়াতাড়ি মাটি থেকে উঠে দৌড়ে চলে গেল রাজমিকের কাছে। ভাই তুমি ঠিক আছো? আরে আমার কিছু হয়নি। তাহলে যে গুলির আওয়াজ শুনতে পেলাম সেটা তো কিছুক্ষণ আগে নীলকে দেখে তোহা বসা থেকে উঠে দাঁড়ালো এবং নিজের চেয়ারটা নীলের দিকে এগিয়ে দিল। নীল চেয়ারে বসে কোমর থেকে নিজের গানটা বের করলো। তোর কাঁধে হাত দিয়েছে বলে তুই ওকে মারবি? এত বড় সাহস আসে কোথা থেকে তোর? জানি না। সেজন্য তো মারতে চলে এলাম। ভাই শেষ করে দাও রে। আর ভাই জানো, ও আমাকে বলে তুমি নাকি আমাকে মারতে এখানে আসছো। ও তো ঠিকই বলেছে। মানে তোকে যে এখন মরতে হবে। পিস্তলটা তোর ঠিক মাছ কপাল লে তাক করে। এসব তুমি কি বলছো ভাই? একটা অপরিচিত ছেলের জন্য তুমি আমাকে মারবে? এটা কি আমি বিশ্বাস করতে পারি? কে অপরিচিত? এখন যে এখানে বসে আছে ও আমার ভাই, আমার বেস্ট ফ্রেন্ড। আজ আমি এই পজিশনে আসতে পেরেছি শুধুমাত্র ওর জন্য। ওর সাথে আমার সম্পর্ক 17 বছরের, আর তোর সাথে আমার সম্পর্ক 17 মাসও হয়নি। তোর কি মনে হয় তোর কথায় আমি আমার ভাইকে মেরে দেব? ইউ আর রং ব্রো। আর তুই তখন মেবি আমার কথাটা খেয়াল করে শুনিসনি। আমি বলেছিলাম নিজের হাতে মারবো, কিন্তু আমি বলিনি কাকে মারবো। গুড বাই বাডি। নীল তোহার কপালে গুলি করে দিলে তোহার নিথর দেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। রাজমিক বসা থেকে উঠে নীলের পাশে গিয়ে দাঁড়ালো। গানটা দে। নীল গানটা রাজমিকের হাতে দিল। রাজমিক গিয়ে আকাশের সামনে দাঁড়ালো। তোকে আমি সেদিন বলছিলাম না, একই ভুল দ্বিতীয়বার করলে আর প্রাণে বাঁচবি না। সরি ভাই, আমি বুঝতে পারিনি। আমাকে প্লিজ মাফ করে দাও, একটা সুযোগ দাও। আমি আর এমন ভুল জীবনও করব না। জীবন থাকলে তো ভুল করবি। রাজমিক আকাশের মাথার ঠিক মাঝ বরাবর একটা গুলি করলো এবং আকাশের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। রাজমিক আকাশের লাশের পাশে হাঁটু গেড়ে বসলো। আমি চাইনি আর এই গ্যাংস্টারের জীবন, কিন্তু না, আসলে ভালো মানুষদের কোনো দাম নেই দুনিয়ায়। তাই আজ থেকে আবারও জোকার কিং রাজ করবে এই দেশে। শুনে খুশি হলাম। রাগ তোর খুশি। তুই আমাকে তোর লোক দিয়ে তুলিয়ে নিয়ে আসিস মারার জন্য, আবার বড় বড় কথা। সরি রে, আমি জানতাম না ওরা তোকে তুলে এনেছে। আর তুই যারাকে বিয়ে করলি কবে? মানে? যারা আমাকে কল দিয়েছিল, ও বলল যে আমার লোকেরা নাকি ওর বরকে তুলে নিয়ে গেছে। মিথ্যে বলছে। সেটাই তো। তুই না নরিনকে ভালোবাসিস?
তাহলে নরিন কোথায়? জানি না, মানে? সে অনেক কাহিনী, পরে বলবো। এখন চল, যাওয়া যাক। ওকে, চল। বর্তমান। বুঝলি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। এ কি নীল, তুমি এখানে? আমার ভাই কল দিল আর চলে আসলাম। ভাই মানে? ভাই মানে তো রাস। তুমি রাশকে চিনো? তোমার থেকে তো ভালোভাবে চিনি। মানে? মানে রাস আমার ছোটবেলার বন্ধু। আমি তো জানতাম না। সব কিছুতে তোমাকে জানতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? নীলের কথা শুনে যারা মাথা নিচু করে ফেলল। কিরে, তোদের কি খবর? কেমন আছিস তোরা? এই তো ভাই ভালো। তুমি কেমন আছো? আর তুমি নাকি নিউ ইয়র্কে ছিলে, তাহলে দুবাইয়ের ডন কিভাবে হলে? সেটা খুব রাস ভালো করে জানে। আমাদেরকে একটু বলো। আচ্ছা, সেটা এক সময় বলবনি, এখন আমাকে যেতে হবে, কিছু জরুরি কাজ আছে। একটু আগেই তো এলি, আবার এক্ষুনি চলে যাবি? তোর কল পেয়ে আমি কাজটা অসম্পূর্ণ রেখে চলে আসছি রে, তাই এখন যেতে হবে। আমি আবার পরে আসবো, অনেক দিন তোদের সাথে আড্ডা দেই না, তা এখন এসে অনেক দিন থাকবো। আচ্ছা ঠিক আছে। নীল রাসমিককে জড়িয়ে ধরল, অতঃপর নীল সবার থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে গেল। নীল চলে যাওয়ার পরই রাসমিকরাও গাড়িতে উঠে যাত্রা শুরু করলো রাজশাহীর উদ্দেশ্যে। 8 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে ওরা রাজশাহীতে পৌঁছালো। গাড়ি এসে থামলো রাসমিকের বাসার সামনে। ওদের গ্যাংয়ের লোকেদের ওরা আগেই চলে যেতে বলেছে, তাই শুধু ওদের গাড়িটাই আছে। তাফসির, মাহিম আর যারা গাড়ি থেকে নেমে পড়ল, কিন্তু রাসমিকের এখনো গাড়িতেই বসে আছে। কি হলো ভাই, নামছো না কেন? তোরা যা, আমি পরে আসছি। কেন, কোথায় যাবে নাকি? একটা লং ড্রাইভে যেতে চাই। তাহলে আমাকে নিয়ে চলো প্লিজ। আমি একটু একা থাকতে চাই যারা, অন্য কোনো দিন তোমাদের সবাইকে নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। অতঃপর রাসমিক ওদের থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে চলে এলো। হাইওয়ে দিয়ে গাড়ি চলছে, গাড়ির স্পিড 100 ছুঁই ছুঁই, সাথে আছে ঝুম বৃষ্টি আর বিকট বজ্রপাত। কখন যে গাড়ির স্পিড এত বেড়ে গেছে তা রাসমিকের জানা নেই। রাসমিক চিন্তায় বিভোর হয়ে আছে নওরিনকে নিয়ে, তাই আশেপাশে কি ঘটছে তার কোনো খেয়ালও নেই। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনে ও গাড়ি থামিয়ে ফেললো। সামনে তাকিয়ে দেখে একটা বাইক পড়ে আছে আর তার পাশে পড়ে আছে একটা মেয়ে। অন্ধকারে মেয়েটির চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। রাসমিকের পুরো বিষয়টা বুঝতে তেমন একটা অসুবিধা হলো না যে এই অ্যাক্সিডেন্টটা ওর গাড়ির দ্বারা হয়েছে। রাসমিক আর দেরি না করে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটির কাছে চলে গেল। রাসমিক মাটিতে হাঁটু গেড়ে বসে মেয়েটির মাথাটা নিজের কোলে নিল এবং তখনই একটা বিকট বজ্রপাতের কারণে মেয়েটির চেহারাটা ওর কাছে স্পষ্ট হয়ে উঠল। মেয়েটিকে দেখে রাসমিকের অজান্তেই ওর চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কারণ মেয়েটি যে নওরিন, যাকে ও এতদিন ধরে খুঁজে এসেছে। কিন্তু পরক্ষণেই ওর মাথায় অন্য একটা চিন্তার প্রকট হলো। আচ্ছা, এটা কি আমার সেই নওরিন নাকি অন্য কেউ? নওরিন তো সেদিন মারা গিয়েছিল, আমি নিজের হাতে ওকে দাফন করেছিলাম। তাহলে এইটাকে না, ওই দিন হয়তো আমার কোনো ভুল হয়েছিল, আমার নওরিন বেঁচে আছে। রাসমিক পকেট থেকে নিজের ফোনটা বের করে তাফসিরের নাম্বারে একটা কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পরে তাফসির কলটা রিসিভ করলো। হ্যাঁ ভাই বলো। আমার লোকেশন ট্যাগ কর, এখানে একটা বাইক আছে, ওটা এসে নিয়ে যা। কার বাইক ভাই? এত কথা বলার সময় নেই এখন, যা বললাম তাই কর, সব পরে বুঝিয়ে বলবো। আচ্ছা ভাই। রাসমিক কলটা কেটে দিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। ফোনটা পকেটে রেখে ও নওরিনকে পাজা কোলে করে গাড়িতে নিয়ে শুইয়ে দিল। নওরিনকে গাড়িতে রেখে রাসমিক বাইকটা রাস্তার মাঝখান থেকে সরিয়ে এক সাইডে রেখে দিয়ে আবার গাড়িতে গিয়ে বসলো। গাড়িটা ঘুরিয়ে ও যাত্রা শুরু করলো হাসপাতালের উদ্দেশ্যে। রাসমিক গাড়ি চালাচ্ছে আর বারবার লুকিং গ্লাসে নওরিনকে দেখছে। অনেকদিন না দেখার স্বাদটা যেন আজকে একবারেই মিটিয়ে নিবে ও। যত দেখছে তত বেশি করে দেখতে মন চাচ্ছে ওর। সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে হয়তো রাসমিকের চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। প্রায় 1 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে রাসমিকের গাড়ি এসে থামলো রাজশাহী মেডিকেলের সামনে।
রাজমিক তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়ল এবং পিছনের দরজা খুলে নওরিনকে কোলে নিয়ে হাসপাতালের ভেতর চলে গেল। রাজমিকের গাড়িটা নওরিনের বাইকের সাথে সামান্য ধাক্কা লাগার কারণে নওরিনের তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু কপালটা একটু কেটে গেছে। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে নওরিনকে বেডে দিয়ে দিয়েছে। কড়া ডোজের ওষুধ দেবার কারণে নওরিন এখন গভীর ঘুমে মগ্ন। রাজমিক নওরিনের বেডের পাশে বসে নওরিনের হাত শক্ত করে ধরে আছে, যেন হাতটা ছেড়ে দিলেই কেউ নওরিনকে ওর কাছ থেকে নিয়ে যাবে। রাজমিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে নওরিনের দিকে। রাজমিক হারিয়ে যাচ্ছে কোনো এক গভীর ঘোরের মাঝে, যে ঘোরও কোনোদিন কাটতে চায় না। কোনো কিছুর বিনিময়ে রাজমিকের কোনটা বেড়ে চলেছে অনেকক্ষণ ধরে, কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ রাজমিকের ধ্যান ভাঙল কারোর ডাক শুনে। ও পাশে তাকিয়ে দেখে একজন নার্স দাঁড়িয়ে আছে। স্যার, আপনাকে এতক্ষণ ধরে ডাকছি। সরি, খেয়াল করিনি। এখনো করছেন না? মানে অনেকক্ষণ যাবত আপনার ফোনটা বেজে চলেছে। ও শিট, আসলে ওকে নিয়ে একটু টেনশনে আছি তো, তাই খেয়াল করিনি। সময় পেলে কলটাও একটু রিসিভ করে নিন। কথাটা বলে নার্স কেবিন থেকে বেরিয়ে গেল। রাজমিক ওর পকেট থেকে ফোনটা বের করে দেখে যে স্ক্রিনে 12টা মিসড কল নোটিফিকেশন ভেসে রয়েছে এবং সবগুলো কলই এসেছে তাফসিরের নাম্বার থেকে। রাজমিক যখন কল ব্যাক করতে যাবে তখনই আবারও ফোনটা বেজে উঠল। এবারও তাফসিরকে কল দিয়েছে। রাজমিক দেরি না করে সাথে সাথে কলটা রিসিভ করলো। হ্যাঁ বল। ভাই তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তাহলে ফোন রিসিভ করছিলে না যে? খেয়াল করিনি। তুমি এখন কোথায়? হাসপাতালে। হাসপাতালে কেন? নরিনকে নিয়ে এসেছি। মানে? নরিনকে খুঁজে পেয়েছি। কোথায়, কখন, কিভাবে? তোকে যার বাইক নিয়ে আসতে বলছিলাম ওটা নরিনের বাইক। আমার গাড়ির সাথে ওর বাইকের অ্যাক্সিডেন্ট হয় এবং ওখান থেকে আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি। কোন হাসপাতালে আছো? রাজশাহী মেডিকেল। আমি এক্ষুনি আসছি। আচ্ছা। তাফসির কলটা কেটে দিয়ে যাত্রা শুরু করলো রাজশাহী মেডিকেলের উদ্দেশ্যে। রাজমিক ফোনটা পকেটে রেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে যে একজন নার্স কেবিনে এসে বসে আছে। রাজমিককে দেখে সে উঠে দাঁড়ালো। জি, কিছু বলবেন? আপনাকে স্যার ডেকেছে। আচ্ছা, আপনি যান, আমি আসছি। নার্স কেবিন থেকে বেরিয়ে গেল। রাজমিক টাওয়াল দিয়ে নিজের হাত মুখ মুছে নওরিনের কপালে একটা চুমু দিয়ে কেবিন থেকে বেরিয়ে চলে গেল ডাক্তারের কেবিনের সামনে। আসবো? আরে আসুন আসুন। জি, আমাকে ডেকেছেন? বসুন। কি জন্য ডেকেছেন? পেশেন্ট আপনার কি হয়? ওয়াইফ। আপনি চাইলে ওনাকে নিয়ে যাইতে পারেন। ওনার তেমন ক্ষতি হয় নাই, কাল বা পরশুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। ইটস মাই ডিউটি। রিসেপশনের থেকে ফর্মালিটি পূরণ করে নেবেন। ওকে। ডাক্তারের সাথে কথা বলা শেষ হলে রাজমিক কেবিন থেকে বেরিয়ে চলে গেল রিসেপশনের ফর্মালিটিগুলো পূরণ করতে। ফর্মালিটিগুলো শেষ করে যখন চলে আসতে নেবে তখনই ও একজনের সাথে ধাক্কা খেলো এবং ওর হাতে থাকা ফাইলগুলো নিচে পড়ে গেল। রাজমিক ফাইলগুলো উঠিয়ে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে যার মুখটা ওর কাছে খুব পরিচিত। তুমি এখানে? আজব তো, চিনেন না জানেন না সোজা তুমিতে চলে গেলেন। চিনো না মানে? তুমি আমাকে চিনো না? আরে আজব তো, বললাম তো চিনি না। রাজমিকের পুরো ব্যাপারটা বুঝতে তেমন একটা অসুবিধা হলো না। হঠাৎ তাফসির এসে সেখানে উপস্থিত হলো। কি হলো ভাই? আর ও এখানে কি করছে? এদিকে আয়। কি হলো ভাই? ও সে না যাকে আমরা ভাবছি। মানে পরে বলবো, এখন শোন, বুঝলি? ভাই বুঝছি। আর সাথে এটাও বুঝলাম যে জোকার কিং ফিরে এসেছে। এখন চল। চলো। রাজমিক আর তাফসির আবারও মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। আপনি একটু ওর সাথে যান। চিনা নাই জানা নাই, ওনার সাথে যাব মানে? ওকে চিনেন? এই ছবি আপনি কোথায় পেলেন? ওর সাথে যান, ও আপনাকে সব বুঝিয়ে দিবে। কিন্তু আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। তাফসির মেয়েটিকে নিয়ে ওখান থেকে চলে গেল আর রাজমিক চলে এলো নওরিনের কাছে। রাজমিক কেবিনে ঢুকে দেখে যে নওরিন রুমে নেই। রাজমিক ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে।
তাই ও অতটা গুরুত্ব না দিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। রাজমিক পকেট থেকে নিজের ফোনটা বের করে ওর আর নওরিনের পুরাতন ছবিগুলো দেখছিল। ছবিগুলো দেখার কাজে ও এতটা ব্যস্ত হয়ে গেছে যে সময়ের খেয়ালও নেই। হঠাৎ রাজমিকের মনে পড়লো নওরিনের কথা। প্রায় 20 মিনিট হয়ে গেল, কিন্তু নওরিনের আসার কোনো নাম নেই। রাজমিক ওর ফোনটা পকেটে রেখে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। রাজমিক ওয়াশরুমের সামনে গিয়ে দেখে যে ওয়াশরুমের দরজা হালকা চাপানো। রাজমিক কয়েকবার দরজায় নক করলো, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে ওয়াশরুমের দরজাটা খুলে দেখে যে ভিতরে কেউ নেই। রাজমিক তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে সবাইকে ডাক দিতে থাকে। রাজমিকের ডাক শুনে ডাক্তার এবং নার্স সবাই চলে আসে। কি হলো স্যার, এভাবে ডাকছেন কেন? কোনো সমস্যা হয়েছে কি? ভিতরের পেশেন্ট কোথায়? মানে বাংলা কথা বুঝেন না? কি করছেনটা কি? কলার সারুন। আমার ওয়াইফের যদি কিছু হয় তাহলে তোদের এক একটাকে আমি শেষ করে দিব। আমি কিন্তু পুলিশের খবর দেওয়ার বাধ্য হব। পুলিশে খবর দিবি? আচ্ছা দে, এই নে আমার ফোন। দেখুন, আপনি একটু শান্ত হন প্লিজ। আমি দেখছি কি করা যায়। 30 মিনিট সময় দিলাম, আমার ওয়াইফকে এনে দিন। আমি যদি আমার ওয়াইফকে খুঁজে না পাই তাহলে না থাকবেন আপনারা, আর না থাকবে আপনার এই হসপিটাল। সবাইকে খবর দাও, পুরো হসপিটাল তন্ন তন্ন করে খুঁজে দেখো সে কোথায় আছে। ডু ইট ফাস্ট। ইয়েস স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। আপনি প্লিজ টেনশন নেবেন না, আমরা ঠিক ওনাকে পেয়ে যাব। রাজমিক ডাক্তারের কথার কোনো জবাব না দিয়ে আবারও কেবিনের ভেতরে চলে গেল। কেবিনের ভেতরে গিয়ে রাজমিক সোফায় বসে পড়ল। নওরিনোর রুম থেকে কখন বেরোলো? আমি যখন এখান থেকে বেরিয়েছি তখন তো ঘুমিয়েছিল। তাহলে কি আমি রুম থেকে বের হয়ে যাওয়ার পরেও চলে গেছে? কিন্তু কেন যাবে? আর আমি তো ডাক্তারের কাছে মাত্র 5 মিনিট ছিলাম। এই 5 মিনিটে নওরিন কিভাবে গেল? না, কিছু মাথায় আসছে না। সব কিছু কেমন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। হঠাৎ নওরিনের সাথে দেখা হওয়া, যাকে আমি 6 মাস আগে নিজের হাতে দাফন করেছিলাম, আবার চলে যাওয়া। নওরিন কি ইচ্ছে করে এমন করছে, নাকি কেউ ওকে তুলে নিয়ে গেছে? আচ্ছা, রাত্রি কোথায়? ও যে মেয়ে, তাতে তো ওর চুপ করে বসে থাকার কথা না। তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই? রাজমিক নিজের পকেট থেকে ফোনটা বের করে মাহিমের নাম্বারে কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পরে অপর প্রান্ত থেকে কলটা রিসিভ হলো। হ্যাঁ ভাই, বলো। কোথায় তুই? আমি তো বাসায়। কেন? যারা কোথায়? আপু তো একটু বাইরে গেছে। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি? কখন গেছে বাইরে? এই তো 1 ঘন্টা হবে। আচ্ছা, তুই এক্ষুনি রাজশাহী মেডিকেলে চলে আয়। কেন ভাই, হঠাৎ হাসপাতালে আসবে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? বাকিদের খবর দিব? আরে না, এক্ষুনি তার দরকার নেই, পরে লাগলে দেখা যাবে। এখন তুই তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ভাই, আমি আসছি। আর তুই যে এখানে আসছিস সেটা যেন যারা জানতে না পারে। কেন ভাই, আপু জানলে কি হবে? আগে আয়, তারপরে সব বলছি। আচ্ছা ভাই। মাহিম ফোনটা দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো রাজশাহী মেডিকেলের উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে 20 মিনিটের রাস্তা মাহিম 1 ঘন্টায় অতিক্রম করেছে। মাহিমের গাড়ি এসে থামলো রাজশাহী মেডিকেলের সামনে। ও গাড়িটাকে পার্কিং এরিয়ায় পার্ক করে রাজমিকের নাম্বারে একটা কল দিল। কিছুক্ষণ রিং হবার পরে রাজমিক কলটা রিসিভ করলো। হ্যাঁ বল। কত নম্বর রুমে আসবো? 292। আচ্ছা। তুই এখন কোথায়? নিচে আছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। মাহিম কলটা কেটে দিয়ে চলে গেল 292 নাম্বারের রুমের সামনে। মাহিম দরজা খুলে ভেতরে ঢুকে দেখে রাজমিক রুমের মধ্যে পায়চারি করছে। মাহিমকে দেখে রাজমিক থেমে গেল। ও, এসে পড়ছিস, বস। না ভাই, ঠিক আছে। এখন বলো কি হয়েছে, আর তুমি মেডিকেল আসলে কিভাবে? নওরিনকে নিয়ে এসেছিলাম। মানে নওরিনকে কোথায় পেলে তুমি? হাইওয়েতে আমার গাড়ির সাথে ওর বাইকের অ্যাক্সিডেন্ট হয়, তারপর আমি ওকে এখানে নিয়ে আসি। নওরিন কোথায়? নেই। মানে নওরিনকে কিডন্যাপ করা হয়েছে। কি? রাত্রি। কি? রাত্রি আবার এখানে আসলো কোথা থেকে? আর ও কিভাবে এই কাজ করবে? ও শুধু এই কাজ না, আরো অনেক কিছু করেছে। মানে হলো, বুঝলি? ভাই। এখন চল, যাওয়া যাক।
চলো। অতঃপর ওরা হাসপাতাল থেকে বেরিয়ে বাসায় চলে আসলো। রাসমিক আর মাহিম বাসায় ঢুকে দেখে যে তারা এখনো ফেরেনি। অন্যদিকে কিয় অন্ধকার রুমের মাঝে চেয়ারের সাথে একটা মেয়ে বেঁধে রাখা হয়েছে। হঠাৎ রুমের দরজাটা খুলে দিল, কিছুটা আলোর রেখা এসে পড়লো চেয়ারে বাঁধা মেয়েটির মুখে। ও ধরফড়িয়ে উঠে গেল ঘুম থেকে, কিন্তু চেয়ারে বাঁধা থাকার কারণে বসা উঠতে পারলো না। দরজার সামনে দিয়ে ধীরে ধীরে একটা মেয়ে ভেতরে প্রবেশ করলো। রুমের ভিতরে প্রবেশ করেও চেয়ারে বাঁধা মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। তোকে সেদিন বাঁচিয়ে রেখে কি ভুল করেছিলাম? তুই বলেছিলি রাশের সামনে আর কোনোদিন আসবি না, কিন্তু তুই তোর কথা রাখলি না। এখন তাহলে এখানে থাক আর আস্তে আস্তে পচে মর। কথাটা বলে মেয়েটি রুম থেকে বেরিয়ে গেল। চেয়ারে বাঁধা মেয়েটির চোখের পানি ছলছল করছে, কিন্তু চাইলেও যে কিছু করতে পারবে না, ও তো নিরুপায়। অন্যদিকে তাফসির মাত্র বাসায় এসে পৌঁছলো। ও বাসার ভেতরে ঢুকে দেখে রাসমিক আর মাহিম সোফায় বসে গল্প করছে। তাফসিরকে দেখে রাসমিক ওকে ডাক দিয়ে সোফায় নিজের পাশে বসতে বলল। তাফসির গিয়ে রাসমিকের পাশে বসে পড়ল। কাজ হয়েছে? ভাই। তাফসিরের উত্তর শুনে রাসমিকের মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। কোনো কাজের কথা বলছো ভাই? তাসফিরের থেকে শুনে নিস, এখন বলাটা ঠিক হবে না, কারণ যারা যে কোনো সময় চলে আসতে পারে। রাসমিকের কথা শেষ করার সাথে সাথে যারা সেখানে এসে উপস্থিত হলো। কে এসে যাবে রাস? না, কেউ না। তুমি কোথায় গিয়েছিলে? একটা কাজ ছিল। কি কাজ? খুবই পার্সোনাল। এতটাই পার্সোনাল যে আমাদেরকেও বলা যাবে না? না, বলা যাবে না মাই লাভ। যারা, আমার এইসব একদম পছন্দ না, সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। তাই নেক্সট টাইম আর এমন ভুল করো না। এত রাগ করার কি আছে সুইট হার্ট? এরপর থেকে তো আমি সব সময় তোমার কোলে বসবো। মানে কি এসব কথার? মানেটা না হয় এখন না বলি, আস্তে আস্তে জেনে যাবে। আস্তে আস্তে তো জানবা, কিন্তু আমি না তুমি। কি হলো? কি ভাবো? ভাবছি তো অনেক কিছুই। কি ভাবো? ওই যে তোমার মতে খুবই পার্সোনাল, বলা যাবে না। রাসমিকের কথা শুনে যারা মাথাটা নিচু করে ফেলে, সেটা দেখে রাসমিকের মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। যারা ওখান থেকে উঠে চলে গেল। যারা চলে যাওয়ার সাথে সাথে তাফসির আর মাহিম অট্ট হাসিতে ফেটে পড়ল। হঠাৎ আবার যারা এসে সেখানে উপস্থিত হলো এবং তাফসির আর মাহিমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কি নিয়ে তোরা এত হাসাহাসি করছিস? ভাই, একটা জোকস বলবো, তাই আর না হেসে থাকতে পারলাম না। কি জোকস? হাসতে হাসতে ভুলে গেছি। আচ্ছা মাহিম, তুই বল কি জোকস? ওই তো একটা কুকুর অনেক রাতে কেউ কেউ করে ডাক দিল, এটাই। এটা কোনো জোকস? আরে কানের পর্দাটাকে ছিঁড়ে ফেলবা নাকি? তাহলে ওরা এসব কি বলছে? তুমি তো জোকস শুনতে চাইলে। ধুর। হয়েছে, এবার থাম, না হলে আবার এসে পড়বে। ভাই, হাসি থামতে চায় না, তো কি করব বলো? এই হাসি না, খুবই শীঘ্রই বীজের হাসি হাসবো আমি। ভাই। আমার রুমে কিছু কথা আছে। আচ্ছা ভাই। রাজমিক নিজের রুমে চলে গেল, আর ওর পিছন পিছন তাফসির আর ওর মাহিমও গেল। দরজাটা বন্ধ করে দে। আচ্ছা ভাই। তাফসির গিয়ে দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে এসে ও রাজমিকের সামনে সোফায় বসে পড়ল। হ্যাঁ ভাই, বলো কি কথা? কালকে সকালে যারার ফোন ট্র্যাক করে আমার ফোনের সাথে কানেক্ট করে দিবি। ও কার কার সাথে কথা বলছে, কি কথা বলছে, সব জানাটা খুব দরকার আমার জন্য। আর কালকে থেকে যারা কখন কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, সব খবর আমার চাই। আচ্ছা ভাই। আর ওকে কোথায় রেখেছিস? ভাই, এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা গেস্ট হাউস আছে, সেটা কিনে নিয়েছি, আর সেখানেই আছে। আর সিকিউরিটি? ভাই, 40 জন গার্ড রেখে এসেছি, উইথ পিলড আমরোড। গুড, দ্য গেম উইল স্টার্ট ভেরি সুন। এখন তাহলে তোরা যা, একটু ঘুমিয়ে নে, রাত অনেক হয়েছে। আচ্ছা ভাই, তুমি ঘুমিয়ে পড়ো। সকালে কথা হবে। তাফসির আর মাহিম রাজমিকের থেকে বিদায় নিয়ে ওদের রুমে চলে আসলো। ওই তখন কি কাজের কথা বলছিলি রে? আর ওটা আবার কে? অতঃপর তাফসির মাহিমকে প্রথম থেকে কিছু খুলে বলল। মাহিম হা হয়ে তাকিয়ে আছে তাফসিরের দিকে। মুখটা বন্ধ কর, মাছি ঢুকে যাবে।
আমার কেমন যেন সবকিছু গোলক ধাঁধার মতো লাগছে। সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। ভাই যেভাবে প্ল্যান করছে সেভাবে কাজ হলে নওরিন খুব তাড়াতাড়ি ব্যাক করবে। কিন্তু আমার মাথায় একটা জিনিস কিছুতেই আসছে না, যে নরেনকে আমরা নিজের হাতে দাপন করলাম, সে নরেন কিভাবে এখানে আসতে পারে? জানি না, এই প্রশ্নের উত্তর শুধু নওরিনই দিতে পারবে, কিন্তু তার জন্য তো ওকে আগে খুঁজে বের করতে হবে। হুম। আচ্ছা এখন ঘুম দে, সকালে কথা হবে। অতঃপর তাফসির আর মাহিম কথা বলতে বলতে পা বাড়ালো ঘুমের জগতে। পরের দিন সকালে রাসমিক রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। ও রেডি হয়ে বাইরে এসে দেখে তাফসির আর মাহিম সোফায় বসে আড্ডা দিচ্ছে। ওরা রাসমিককে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। তোরা রেডি তো? ভাই আমরা রেডি। যারা কোথায়? জানি না ভাই, হয়তো কোথাও গেছে, রুমে নাই। মাহিমের কথা শুনে রাসমিক পকেট থেকে নিজের ফোনটা বের করে যারার নাম্বারে একটা কল দিল। কিছুক্ষণ রিং হবার পরে অপর প্রান্ত থেকে কলটা রিসিভ হলো। হ্যাঁ বলো। কোথায় তুমি? একটু কাজে বাহিরে এসেছি, তোমরা ভার্সিটিতে চলে যাও, আমি ওখানেই তোমাদের সাথে দেখা করে নিব। এত সকালে কি কাজ? পার্সোনাল বলা যাবে না এখন। ওকে, অ্যাজ ইউ উইশ। রাসমিক কলটা কেটে দিয়ে আবার ফোনটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। তোদের বলছিলাম না যারা কখন কোথায় যায় তার সব ইনফরমেশন আমার চাই। হ্যাঁ ভাই। তাহলে ভাই যারা আপু পিছনে আমার ইনফর্মার আছে, ও আমাকে সব জানালে আমি তোমাকে জানিয়ে দিব। ওকে গুড, এখন ভার্সিটিতে চল। ভাই চলো। অতঃপর রাসমিক, তাফসির আর মাহিম রওনা দিল ওদের ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় 30 মিনিটের যাত্রাপথ অতিক্রম করে রাসমিক, তাফসির আর মাহিম ভার্সিটিতে পৌঁছালো। ওরা ভার্সিটিতে ঢুকে দেখে যারা একটা ছেলে মাথায় পিস্তল তাক করে বসে আছে, আর ভার্সিটির সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। আর রাসমিক, তাফসির আর মাহিম ধীর পায়ে এগিয়ে গেল যারার দিকে। কি হলো যারা, কি করছো সব? আরে জানো, এই ফকিন্নির বাচ্চা আমাকে প্রপোজ করেছে। তো প্রবলেম কোথায়? ভালোবাসে এজন্য তো করেছে, তাই না? একসেপ্ট করে নিলেই তো পারো। একসেপ্ট করে নিব মানে? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। যারা, তোমাকে আমি আগে বলেছি যে মরিচিকা নিয়ে বুকে বাসা বেদনা। বারবার এক কথা কেন বলো রাস? আমাকে ভালোবাসতে কি প্রবলেম তোমার? আমি কি দেখতে খারাপ? নওরিন তো আমার আর বেঁচে নেই, তাও কেন ওকে মনে রেখে দিয়েছো? তোমাকে কে বললো যে নরিন বেঁচে নেই? মানে নরিন বেঁচে আছে। তুমি কিভাবে জানো যে নওরিন বেঁচে আছে? তুমি কি ওকে খুঁজে পেয়েছো নাকি? পেয়েছি তো। কি? কোথায় পেলে তুমি ওকে? আমি তো তুমি তো কি? না কিছু না, আমি বলতে চেয়েছি আমাকে তো জানালে না যে তুমি নওরিনকে খুঁজে পেয়েছো। নওরিন এখন কোথায়? আছে এক জায়গায়। কোথায়? সেটা জেনে তুমি কি করবে? না মানে এমনিতে জানতে চাইলাম আর কি। সময় হলে ঠিকই সামনে নিয়ে আসবো, তুমি অত চিন্তা করো না, শরীর খারাপ হয়ে যাবে। আমি একটু আসি, হ্যাঁ তোমরা থাকো। কোথায় যাবে? একটা ফোন করব। কাকে? পার্সোনাল। ওকে যাও। যারা হন্তদন্ত হয়ে ওখান থেকে চলে গেল। তাসফির? হ্যাঁ ভাই। কালকে থেকে কাজ শুরু কর, বুঝলি? ওকে ভাই। আর তোকে যে বলছিলাম যারার ফোন আমার ফোনের সাথে কানেক্ট করে দিতে, সেটার কি হলো? ভাই আমি তো ফোন দিয়ে বলেছিলাম, এখন মনে হয় কাজ হয়ে গেছে, তুমি একটু চেক করে দেখো। রাসমিক পকেট থেকে নিজের ফোনটা বের করে চেক করে দেখে যারার ফোন ওর ফোনের সাথে কানেক্টেড হয়ে গেছে। রাসমিক দেখলো যে যারা কারোর সাথে ফোনে কথা বলছে, তাই ও অনগোয়িং কলটা ওপেন করে ফোনটা নিজের কানে ধরলো। কিছুক্ষণ পরে রাসমিক ফোনটা কান থেকে নামিয়ে নিজের পকেটে রেখে দিল। রাসমিকের মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। যে ছেলেটা যারাকে প্রপোজ করেছিল, রাসমিক গিয়ে তার সামনে দাঁড়ালো। গুড জব। থ্যাঙ্কস ভাই। এখন তাহলে তুই যা, পরে দরকার হলে আমি তোকে ফোন দিব। আচ্ছা ভাই। যে ছেলেটা যারাকে প্রপোজ করেছিল, রাসমিক গিয়ে তার সামনে দাঁড়ালো। ছেলেটা রাসমিকের থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে গেল। তাফসির আর মাহিম অবাক হয়ে তাকিয়ে আছে রাসমিকের দিকে। কিরে, তোদের আবার কি হলো? এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই তুমি ওকে চিনো?
হুম। কিভাবে? ও কোবরা কিং গ্যাং লিডার, মানে শ্রাবণের রাইট হ্যান্ড। তাহলে ও এখানে কি করছিল? আমি আসতে বলছিলাম কেন ভাই? ছোট্ট একটা গেম খেলতে। কি গেম ভাই? ওকে দিয়ে যারাকে প্রপোজ করিয়েছে, যাতে যারা হাইপার হয়ে যায় এবং ভুল করে, আর যারা সেটাই করলো। কোন ভুলের কথা বলছো? রাজমিক পকেট থেকে নিজের ফোনটা বের করলো এবং একটা রেকর্ডিং অন করে তাফসির আর মাহিমের দিকে এগিয়ে দিল। এটা শোন। তাফসির রাজমিকের হাত থেকে ফোনটা নিয়ে রেকর্ডিংটা শুনতে থাকে। রেকর্ডিংটা শোনা শেষ হলে তাফসির আর মাহিম হাঁ করে তাকিয়ে থাকে রাজমিকের দিকে। ভাই, তার মানে যারা আপুই? হ্যাঁ। কিন্তু তুমি কি করে জানলে? ও যখন রাজশাহী আসে তখন আমার কিছুটা সন্দেহ হয়েছিল, কারণ তোরা আমার লোকেশন ট্র্যাক করে এসেছিলি। আমি তখন বাসায় ছিলাম, তাই তোরা সরাসরি বাসায় চলে গেছিস। তবে যারা যখন আসে তখন আমি ভার্সিটিতে ছিলাম, তাই ও ভার্সিটিতে চলে গেছে। কিন্তু আমার বাসা চেনার কথা না ওর, কিন্তু তবু আমি শিওর ছিলাম না। তবে যখন হাসপাতালে তাজমিনের সাথে দেখা হলো তখন আমি রাত্রির ব্যাপারে খোঁজ লাগাই আর জানতে পারি যে রাত্রির কোনো খোঁজ খবর নেই। এরপর আমি পুরোপুরি শিওর হয়ে যাই। তাহলে এখন কি করবা ভাই? এখন আর আমি কিছুই করব না, যা করার জোকার কিং করবে। মানে? সেটা কালকে জানতে পারবি। রাজমিকের কথা শেষ হওয়ার সাথে সাথে সেখানে যারা এসে উপস্থিত হলো। তোমার পার্সোনাল কল শেষ হয়েছে? কালকে সকালে জানতে পারবে। এখন চলো ক্লাসে যাই, অনেক দিন হলো ভার্সিটিতে ক্লাস করি না। রাজমিক ওখানে আর না দাঁড়িয়ে যাত্রা শুরু করলো ক্লাসের উদ্দেশ্যে। আর ওর পেছন পেছন তাফসির এবং মাহিমও যাচ্ছে, কিন্তু যারা ওখানেই ঠায় দাঁড়িয়ে আছে। ওর চেহারায় মলিনতার একটা ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। রাজমিকের কথা শুনে রাজমিকের কথাগুলো যেন বারবার ওর কানে বাজছে। রাশ কিভাবে খুঁজে পেল নওরিনকে? ওকে তো আমি, তাহলে কি রাশ আমার ব্যাপারে সব জানতে পেরে গেল? না, এটা কিভাবে সম্ভব? আমি তো কোনো ক্লুই রাখিনি যাতে রাশ সবটা জানতে পারে। থুর, কী সব ভাবছি আমি। এতটাও কাঁচা খেলোয়াড় এই যারা না। তুমি তো শুধু আমারই হবে রাশ, তোমাকে অন্য কারো হতে দিব না আমি। সব জল্পনা কল্পনা বাদ দিয়ে যারাও চলে গেল ক্লাসরুমে। ক্লাস শেষ হলে রাজমিক, যারা, তাফসির আর মাহিম একসাথে বেরিয়ে আসে। ক্যাম্পাসের কফি শপে গিয়ে বসলো ওরা চারজন। যারা 4টা কফি অর্ডার দিল এবং কিছুক্ষণ পরে একটা ছেলে এসে ওদেরকে কফি দিয়ে গেল। আচ্ছা রাশ, তুমি তখন বললে যে অনেক দিন ক্লাস করো না, তা কতদিন হলো? এই তো প্রায় 8 মাস বা তারও বেশি। এতদিন ক্লাস করনি কেন? কেন, তুমি জানো না? আমি কিভাবে জানবো? না, আসলে আমার ব্যাপারে এত কিছু জানো আর এইটা জানো না, তাই বুঝলাম আর কি। না, এটা জানি না, এখন বলো। ওই তো পার্সোনাল কাজে। ধুর, তোমাকে না মাঝে মাঝে মন চায় মেরে ফেলি। তোর মেরে ফেলো? তো মেরে ফেলো, কে মানা করছে? ভালোবাসি তো, কিভাবে মারবো? ও। অতঃপর ওদের কফি খাওয়া শেষ হলে ওরা রওনা দিল বাসার উদ্দেশ্যে। প্রায় 40 মিনিটের যাত্রাপথ অতিক্রম করে ওরা বাসায় পৌঁছালো। বাসায় পৌঁছে ওরা যে যার রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাজমিক তাফসিকে ওর রুমে ডেকে পাঠালো। আসবো ভাই? আরে, আমার রুমে ঢুকতে আজকাল তোমার পারমিশন নিতে হয় নাকি? না, আসলে ভাবলাম হয়তো কোনো জরুরি কাজ করতেছো তাই। না, তেমন কোনো কাজ করতেছি না। আচ্ছা বসো। কোনো কাজ ছিল কি হঠাৎ ডেকে পাঠালে? তাজমিনের নাম্বারটা দে। 016-123-639। আচ্ছা, এখন তুই যা। আচ্ছা ভাই। তাফসির রাজমিকের থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তাফসির চলে যাওয়ার পরে রাজমিক গিয়ে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। দরজাটা লাগিয়েও ব্যালকনিতে চলে গেল নিজের ফোন নিয়ে। ব্যালকনিতে গিয়ে ও তাজমিনের নাম্বারে একটা কল দিল। কিছুক্ষণ রিং হবার পরে অপর প্রান্ত থেকে কলটা রিসিভ হলো। হ্যালো, কে? আমি রাশমিক। বলুন। কালকে সকাল থেকে আমাদের খেলা শুরু হবে। ওকে। আচ্ছা, এখন রাখছি, সকালে রেডি থাকবেন, আমি আপনাকে নিতে আসব। ওকে, বাই। রাজমিক কলটা কেটে দিয়ে ফোনটা নিজের পকেটে রেখে দিল। রাজমিক তাকিয়ে আছে বাহিরের উজ্জ্বল চাঁদটার দিকে।
আজকে চাঁদটা যেন একটু বেশি সুন্দর লাগছে ওর কাছে। আর সেই সাথে রাজমিকের মুখে ফুটে আছে ওর চিরচেনা সেই মুচকি হাসি, যেই হাসির গভীরতা খুঁজে বের করা হয়তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। কিছুক্ষণ চন্দ্রবিলাস করে রাজমিক নিজের রুমে গিয়ে বিছানায় ঘা এলিয়ে দিল। ভাবতে ভাবতে রাজমিক পা বাড়ালো ঘুমের জগতে। ঘড়িতে সময় সকাল 7:01। রাজমিকের ঘুম ভাঙলো নিজের ফোনের অ্যালার্মের আওয়াজ শুনে। রাজমিক বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বেরিয়ে ও রেডি হয়ে বেরিয়ে পড়ল নিজের গাড়ি নিয়ে। গন্তব্য ওর গেস্ট হাউস, যেখানে তামজিদকে রাখা হয়েছে। প্রায় 1 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে রাজমিক ওর গেস্ট হাউসে পৌঁছালো। গাড়িটা পার্ক করে রাজমিক দরজার সামনে গিয়ে কলিং চাপ দিলে কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দরজাটা খুলে দিল। হ্যাঁ, মেয়েটা তাজমিন। রাজমিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাজমিনের দিকে। তাজমিনকে দেখে রাজমিকে কিছু পুরনো ক্ষত আবারও সতেজ হয়ে উঠল, কিন্তু তবুও ওর মুখে ফুটে রয়েছে একটা মুচকি হাসি, যেই হাসিটা ওর পুরনো ক্ষতগুলোকে ঢাকার বৃথা চেষ্টা করছে, কিন্তু পারছে না। রাজমিকের সেই ক্ষতগুলোর ছাপ ওর চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে, যেটা তাজমিনের চোখ এড়ালো না।